একটা সুন্দর আর শান্ত গ্রামের নাম কৃষ্ণপুর। সেখানে আনিতা নামের একটা মেয়ে ছিল। সে তার সৎ বোন ভিনিতা আর সুনিতা তাদের সাথে থাকতো। আনিতা ছিল খুবই নিষ্পাপ আর পরিশ্রমী, কিন্তু তার সৎ বোনেরা একদম আলাদা। তারা ছিল লোলুপ এবং চালাক প্রকৃতির। আনিতার জীবন ছিল খুব দুঃখে ভরা। তার বাবা মা মৃত্যুর পর মাও অসুস্থ হয়ে মারা গেলেন। তারপর থেকে ভিনিতা আর সুনিতা আনিতার উপর অত্যাচার করতে থাকে। একদিন গ্রামে একটা খবর ছড়ালো, গ্রামে পরিচ্ছন্নতার জন্য কাউকে নিয়োগ দেওয়া হবে এবং কাজ করা ব্যক্তিদের ভালো টাকা দেওয়া হবে। বিনেতা আর সুনিতা যখন এই খবর শুনলো, তখন তারা দ্রুত একটা ভাবনা করলো। ধরো যদি আমরা আনিতার মাধ্যমে পুরো গ্রাম পরিষ্কার করিয়ে নেই আর সরপঞ্চের থেকে টাকা নিয়েই শপিং করতে পারবো, তাহলে কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, আরে বা, এত সুন্দর আইডিয়া তোর মাথায় কি করে আসে রে? তাছাড়া আনিতার কি সাহস আছে যে আমাদের সাথে এরকম করে কথা বলবে আর আমাদের কথা শুনবে না? তারা দুজনেই সঙ্গে সঙ্গে সরপঞ্চের বাড়িতে চলে গেলেন। নমস্কার সরপঞ্চজি, আমরা শুনেছি আপনি গায়ের গ্রামের সব ময়লা পরিষ্কার করাবেন, এই জন্য কাউকে রাখতে চাচ্ছেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। গায়ের পরিষ্কার রাখা জরুরি। গ্রামগঞ্জ যদি পরিষ্কার না থাকে তাহলে কেমন হবে? তোমরা কি এই কাজটা করতে পারো? হ্যাঁ হ্যাঁ জনাব, আমরা দুজন মিলে পুরো কাজটা সেরে ফেলবো, শুধু আমাদের একটু টাকা পয়সা দিলেই হবে। সরপঞ্চজি তাদের কন্ট্যাক্টটা দিলেন এবং অগ্রিম কিছু টাকাও দিলেন। খুশিতে নাচতে নাচতে দুই বোন বাড়ি ফিরে এলো। বাড়িতে ফিরে তারা আনিতাকে ডাকলো। শোন আনিতা, কাল থেকে তোমাকে পুরো গ্রামের ময়লা পরিষ্কার করতে হবে, একটাও আবর্জনা যেন না থাকে। কিন্তু দিদি, এত বড় কাজ আমি কিভাবে করব? গ্রাম তো অনেক বড়। বেশি প্রশ্ন করিস না তো, তোকে যা বলেছি তাই কর। যখন আনিতা না করলো, তখন দুই বোন রাগে ফেটে পড়লো। এর এত সাহস কোথা থেকে এলো? এর সাহস অনেক বেড়ে গেছে, এর এত অহংকার ভাঙতে হবে। তারা আনিতাকে দড়ি দিয়ে বেঁধে দিল এবং বৈদ্যুতের একটা তার দিয়ে তাকে মারতে লাগলো। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি তোমাদের কথা মানতে রাজি আছি, আমাকে ছাড়ো। পরের দিন থেকে আনিতা গ্রাম পরিষ্কার করতে শুরু করলো। সারা দিন রাত কাজ করতে করতে তার শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু তার সৎ বোনেরা সাহায্য করছিল না এবং খাবারও দিচ্ছিল না। একদিন আনিতা ক্লান্ত হয়ে বাড়ির দরজায় পৌঁছালো। সেখানে তার দেখা হয় কাজল নামের একটি মেয়ের সঙ্গে। দিদি, আমাদের খুব ক্ষুধা লেগেছে, একটু খাবার দাও। তোমাকে তো খুবই চিন্তিত লাগছে, আসো ভেতরে আসো, আমি তোমাকে কিছু খাওয়াচ্ছি। কাজল অনিতাকে পেট ভরে খাবার খাওয়ালো এবং তার সমস্যার কথা জানতে চাইলো। আনিতা সবকিছুই বলল, কিভাবে তার সৎ বোনেরা তার সুবিধা নেয় আর কিভাবে তাকে দিনরাত কাজ করায়। তোমার বোনেরা তোমার উপর অনেক অত্যাচার করে, তুমি অত্যাচারের বিরুদ্ধে তুমি কেন কিছু বলো না? তোমাকে অবশ্যই এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি তোমাকে সেলাইয়ের কাজ শিখাবো। কাজলের কথায় আনিতার মধ্যে নতুন আশা জাগলো। কাজল তাকে সেলাই শেখাতে শুরু করলো। কিছুদিনের মধ্যে আনিতা সেলাই শিখে গেল। কিন্তু একদিন যখন আনিতা কাজলের বাড়িতে সেলাই করছিল, তখন বিনিতা ও দেখে ফেললো। তোর এত বড় সাহস কেমন করে হলো আমাদেরকে না জানিয়ে সেলাই শেখার? হ্যাঁ, এটা তো আমি নিজের জন্য করছি, আমাদেরকে বোকা বানাস? এই সেলাইয়ের লাভ তো আমাদেরই হবে, চল তোকে একটা দোকান বসিয়ে দিই। আমরা দুই বোন একটা সেলাইয়ের দোকান খুলবো আর তুই ওখানে বসবি। আনিতা সারাদিন মানুষের কাপড় চোপড় সেলাই করত, কিন্তু টাকা বিনিতা আর সুনিতার কাছেই চলে যেত। আনিতার কাছে নতুন কোনো কাপড়ও ছিল না, শান্তিও ছিল না। একদিন আনিতা দোকানের কাজ করছিল, তখন সেখানে দুই সুন্দরী পরী মেয়ে এলো। আমরা দুই যমজ বোন, আর আমাদের আরো একটা বোন আছে। আমাদের তিন বোন বিয়ে হতে চলেছে। কিছুদিন ধরে জাদুর ক্ষমতার ব্যবহার করতে পারছি না,
তাই আমরা তোমার কাছ থেকে সেলাই করতে এসেছি। তুমি আমাদের মাপ নিয়ে নাও। তোমাদের 3 বোনের জন্য আমি একটি নতুন ড্রেস বানিয়ে দিব। তারা 3 বোনের মাপ নিয়ে নিল এবং একটি ঠিকানা দিল, যেখানে তাদের ঠিকানা লেখা ছিল। আনিতার কাজ শুরু হলো। যখন বিনীত এবং সুনীত সেই পোশাকগুলো দেখলো, তখন তারা তৎক্ষণাৎ আরেকটা পরিকল্পনা করলো। আমি শুনেছি পরীদের কাছে জাদুর ক্ষমতা থাকে এবং তাদের কাছে অনেক ধন জহরত থাকে, আর এই ধন জহরতই চুরি করতে হবে। হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস। তাদের জাদুর জিনিসগুলো আমাদের কাছে রাখতে হবে। পরের দিন বিনীতা আর সুনিতা তাদের সেই পোশাকগুলো নিয়ে পরীদের ঠিকানায় পৌঁছে গেল। সেখানে একটা কলার মতো একটা ছাউনি ছিল। তুমি কে হে? এখানে কি করছো? আমরা পরীদের বোনদের পোশাক দিতে এসেছি। প্রথমে কলার তাদের থামতে বলল এবং ভিতরে গিয়ে পরিবনেদের ডাকলো। পরিবনেরা পোশাকগুলো দেখে খুশি হলো, কিন্তু তখনই বিনীতা আর সুনিতা তাদের উপরে লাল মিষ্টির গুঁড়া ছিটিয়ে দিল। পরে পরিবনেরা অসুস্থ হয়ে পড়ল। বিনীতা আর সুনিতা তাদের অচেতন করে তাদের থেকে চুরি করে নিল তাদের সম্পদ। তারপর দুজন সেটাকে আকাশে উড়িয়ে তাদের গ্রামে চলে গেল। বিনীতা আর সুনিতা তাদের কাছ থেকে জাদুর লাঠি ছিনিয়ে নিল। তারপর তারা সেটাকে কাজে লাগিয়ে উড়িয়ে গ্রামে চলে গেল। যখন পরিবনেরা মা জানলো কি ঘটেছে, তখন তিনি রেগে ভরে অকাল শক্তি নিয়ে বিনীতা ও সুনিতার সামনে এসে দাঁড়ালো। তোমাদের দুজনের সাহস হয় কি করে আমাদের মেয়েকে ভুল বুঝিয়ে তার গায়ে লাল মরিচের গুঁড়া ছিটিয়ে তুমি তার থেকে এই জাদুর শক্তি ছিনিয়ে এনেছো? এত সাহস তোমার কি করে হলো? এখন এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে। বিনীতা ও সুনিতা পালাতে লাগলো, কিন্তু পরিমায়ের ইশারায় তারা ধরা পড়ে গেল এবং সেই ঝুপড়ি থেকে অনেক কলা বেরিয়ে আসলো এবং সেই কলাগুলো তাদের গায়ের উপরে পড়তে লাগলো। বাঁচাও বাঁচাও বলে তারা অনেক কান্নাকাটি করতে লাগলো এবং দৌড়ে পালাতে লাগলো। পরিমা তার লাঠি দিয়ে আলো ছড়িয়ে দিলেন এবং তাদেরকে পুড়িয়ে ছাই করে দিলেন। আনিতা এটা দেখে হতভম্ব হয়ে গেলেন। আমি মানুষের মুখ দেখে তাদের অবস্থা বুঝে ফেলি। এই 2 বোন তোমার উপর অনেক অত্যাচার করেছে। তুমি খুব ভালো মনের মেয়ে। এখন তোমার দুঃখ শেষ হবে। এই নাও তোমার জন্য স্বর্ণের কয়েন। আমি তোমার পোশাকগুলি দেখেছি, তুমি খুব সুন্দর কিছু শিখেছ, তাই এই কয়েনগুলো তোমার জন্য। একটা বড় বুটিক্স খুলে নিও, তাতে করে তুমি সেখানে কাজ করে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে। আমি তোমার এই কাজ দেশ বিদেশে ছড়িয়ে দিব, তারপর তুমি অনেক ধনী হয়ে খুশিতে জীবনযাপন করতে পারবে। আনিতা একটা বড় বুটিক্সের দোকান খুলে বসলো। সেখানে সে মানুষের কাপড় সেলাই করতে লাগলো, সাথে পরীদের পোশাকও বানাতে লাগলো। অনেক টাকা কামাতে শুরু করলো আর ধনী হয়ে খুশি হয়ে গেল। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে লোভ এবং অন্যায় সবসময় খারাপ ফলই এনে দেয়, আর সৎ পরিশ্রম আর দয়ালু হলে জীবনে সুখময় আর সফল হয়। অন্যদের উপরে চাপিয়ে যে সফলতা পাওয়া যায় না, সেটা শুধু সাময়িক সময় আর ধ্বংসই ডেকে নিয়ে আসে, কিন্তু ভালোবাসা আর সৎ পথে চললে সবসময় সুখ আর সমৃদ্ধির দিকে নিয়ে যায়। অনেকদিন আগের কথা, শান্তিপুর নামে একটি গ্রামে নীলা ও সোহা নামে 2 সৎ বোন বাস করত। ওরা সৎ বোন হলেও পরস্পরের প্রতি ছিল ওদের অসীম ভালোবাসা। ওদের বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন, কিন্তু একটি দুর্ঘটনায় সোহার মা মারা যায়। তার কিছুদিন পরে ওদের বাবারও রোগে আক্রান্ত হয়ে যায়। এই পৃথিবীতে ওদের আর কেউ ছিল না, তাই ওরা একে অপরকে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করত। নীলা ও সোহা পরের বাড়িতে কাজ করে যে কয়টা টাকা পেত তা দিয়ে তাদের পড়াশোনার খরচ চালাতো। তারা বিশ্বাস করত পড়ালেখা না করলে ভবিষ্যতে কিছুই করা সম্ভব না, তাই যতই কষ্ট হোক তারা লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। একদিন সকালে নীলা বলল, সোহা, আজ আমাদের মালা আপার বাড়িতে অনেক কাজ আছে। আজ মালা আপার মেয়ের জন্মদিন, তাই খুব ব্যস্ত থাকবো। আজকে বাড়িতে অনেক কাজ থাকবে, আমার ফিরতে ফিরতে বোধহয় সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ দিদি,
এই সমস্যা নেই, তুমি কাজ শেষ করে বাড়িতে ফিরতে সন্ধ্যা হলেও সমস্যা নেই, আমাদের তো কাল ছুটি। এই বলে ওরা দ্রুত মালা আপাদের বাড়ির দিকে রওনা হলো। সেখানে সবাই নতুন কাপড় চোপড় পরে আনন্দ করছিল। বড় একটা কেক সাজিয়ে রাখা হয়েছিল। মালা আপার মেয়ে লাল রঙের একটি লেহেঙ্গা পরে আনন্দের সাথে সবার সাথে ঘোরাঘুরি করছিল। এই দৃশ্য দেখে নীলার মন খারাপ হয়ে যায় এবং সে বলল, দেখ সোহা, আজ যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো তাহলে আমরা কতই না ভালো দিন কাটাইতে পারতাম, আমাদেরও জন্মদিন পালন করত। কিন্তু এখন কি আর করার, আমাদের তো আর বাবা মা নেই। তুই মন খারাপ করিস না দিদি, দেখ সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদেরও একটা সময় আসবে। এই বলে সোহা তার চোখ মুছলো এবং কাজ করতে শুরু করলো। অতিথিদের মাঝে খাবার পরিবেশন করতেছিল। হঠাৎ করে সোহার হাত থেকে একটি জুসের গ্লাস লেগে মালা আপার মেয়ের সুন্দর লেহেঙ্গাটা নষ্ট হয়ে যায় এবং মালা আপার মেয়ে চিৎকার করে উঠল, তুই এটা কি করছিস? হ্যাঁ, আমার সৌন্দর্য দেখে তোর হিংসা হচ্ছে তাই না? আমার সুন্দর লেহেঙ্গাটা নষ্ট করে দিলি। না না, এটা ভুলে হয়ে গেছে, আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। মালা আপার মেয়ে রেগে গিয়ে তার মাকে ডেকে বলল, মা দেখো, এই মেয়েটা হচ্ছে আমার জন্মদিনটাই নষ্ট করে দিল। এই মেয়েটা আমাকে হিংসা করে, দেখো আমার সুন্দর লেহেঙ্গাটা নষ্ট করে দিয়েছে। এই মেয়ে, আমাদের বাড়িতে কাজ করতে করতে তোমার অনেক বেশি সাহস হয়ে গেছে না? এই মেয়ে, তোমাদের বাড়ি থেকে বের করে দিব। তোমাদের এত সাহস, আমার মেয়ের জন্মদিনের লেহেঙ্গাটা তুমি নষ্ট করে দিয়েছো। তোমাদের জন্য আমার মেয়ের জন্মদিনটা নষ্ট হয়ে গেল। তোমাদের এ মাসে আমি আর কোনো বেতনই দিব না। নীলা ও সোহা অনেকবার ক্ষমা চাওয়ার পরেও কোনো ফল হলো না। নীলা ও সোহাকে বাড়ি থেকে বের করে দিল। নীলা ও সোহা নিরুপায় হয়ে মন খারাপ করে তাদের বাড়ি থেকে চলে আসলো। সারাদিন কাজ করে ক্ষুধার্ত ছিল। ওরা পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। পথে যাওয়ার সময় ওরা এক জঙ্গলের পাশে চকচকে কি যেন একটি বস্তু দেখতে পেল। নীলা বলে উঠল, এই সোহা, দেখ ওখানে কি যেন একটা চকচক করছে, চল তো গিয়ে দেখে আসি। এই বলে সোহা ও নীলা এগিয়ে গেল এবং সেখানে গিয়ে দেখলো একটা পরী অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা পরীকে সাহায্য করার জন্য পাশের পুকুর থেকে পানি নিয়ে আনে। পরীর মাথায় ঢাললো, কিন্তু পরীর জ্ঞান ফিরছিল না। ওরা পরীকে অনেক কষ্ট করে বাড়িতে নিয়ে গেল। পরীকে সারা রাত ধরে জলপটে দিল এবং মাথায় মালিশ করে দিল। সকালে পরীর জ্ঞান ফিরলে সে অবাক হয়ে বলল, আমি এখানে কিভাবে এলাম? আমার শরীর এত ভালো লাগছে কি করে? নীলা ও সোহা পরীকে সব ঘটনা খুলে বলল। পরী কৃতজ্ঞ হয়ে বলল, তোমরা যদি আমাকে সাহায্য না করতে তাহলে হয়তো আমি বাঁচতামই না। তোমাদের এই ভালো কাজের জন্য আমি তোমাদেরকে কিছু উপহার দিতে চাই। এই নাও, এই দুইটি লেহেঙ্গা তোমাদের জন্য, একটি সোনার লেহেঙ্গা, একটি রূপার লেহেঙ্গা। এই জাদুর লেহেঙ্গাগুলো তোমাকে অনেক সাহায্য করবে। এই বলে পরী উধাও হয়ে গেল। নীলা বলল, সোহা তুই সোনার লেহেঙ্গা আর সোহা তুই সোনার লেহেঙ্গাটা রাখ, আমি বরং রূপার লেহেঙ্গাটা রাখি। না দিদি, তুমি বড়, তাই তুমি সোনার লেহেঙ্গা রাখো, আমি রূপার লেহেঙ্গা রাখি। এই বলে দুই বোন তর্ক করতে লাগলো। অবশেষে নীলা পরলো সোনার লেহেঙ্গা আর সোহা পরলো রূপার লেহেঙ্গা। লেহেঙ্গা পরার সাথে সাথে তার জাদু দেখাতে শুরু করলো। নীলা যখন ভাবলো ইস একটা সুন্দর বাড়ি হতো, ঠিক তখনই সামনে একটি বিশাল প্রকট হলো একটা সুন্দর বাড়ি। বুঝতে পারলো লেহেঙ্গার দুইটি জাদুর লেহেঙ্গা, এটি তাদের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তারা সেই বাড়িতে থাকতে শুরু করলো এবং সেই জাদুর লেহেঙ্গার মাধ্যমে গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে লাগলো। এমন করে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন সেই পরীর সাথে তাদের আবার দেখা হলো। পরী তাদের দেখে বলল, আমি তোমাদের সঠিক চিনেছি, আমি জানি তোমরা খুব ভালো মনের মানুষ। তোমাদেরকে আমি এই লেহেঙ্গা উপহার দিয়েছি। তোমরা এই লেহেঙ্গার মাধ্যমে শহর এবং গ্রামের অসহায় মানুষদের সাহায্য করবে। এরপর থেকে নীলা ও সোহা একে অপরকে আঁকড়ে ধরে সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। আর হ্যাঁ,
সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।